আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজের সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। হামাসের কাছে পরাজয়ের কথা স্বীকার করলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। ৩৩ জিম্মির বিনিময়ে ১৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি শুরুর সময় জানিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিল কাতার। নেতানিয়াহুকে অস্ত্র সরবরাহ করে গণহত্যায় শামিল হয়েছে আমেরিকা। গাজায় যুদ্ধবিরতি নিয়ে বোমা ফাটালেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। হুথিদের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বিমানবন্দর বন্ধ ঘোষণা। টিউলিপের মতো পরিণত হতে পারে পলাতক হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদের, দ্য প্রিন্টের বিস্ফোরক প্রতিবেদন। এবারে গাজায় যুদ্ধবিরতি নিয়ে মুখ খুললেন হিজবুল্লাহ প্রধান। মেলোনির সামনে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী। বুকে জড়িয়ে ইতালির প্রধানমন্ত্রীকে স্কার্ফ পরিয়ে দিলেন এডি রামা। দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাআর হামাসের বিরুদ্ধে নিজেদের পরাজয়ের কথা স্বীকার করেছেন। ইসরায়েলি টিভি চ্যানেল 12কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন, বেশ কয়েক মাস পার হওয়ার পরও আমরা একজন বন্দীকেও জীবিত মুক্ত করে আনতে পারিনি। সরকার হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। তিনি স্বীকার করে বলেন, হামাসের উপর আমরা বড় ধরনের আঘাত হেনেছি, কিন্তু হামাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারেনি। এছাড়া দখলদার ইসরায়েলের বিশ্লেষকদের অনেকেই গাজা যুদ্ধে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থতার কথা স্বীকার করেছেন। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রতিক্রিয়ায় ইসরায়েলি রাজনীতিবিদ এবং চরমপন্থী কর্মীরা ঘোষণা করেছে যে বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে একটি পরাজয় চুক্তিতে স্বাক্ষর করেছেন। দৈনিক ইসরায়েল হাইয়ুম পত্রিকার প্রতিবেদক আরিয়েল কাহানা এ প্রসঙ্গে বলেছেন যে নেতানিয়াহু 15 মাস যুদ্ধের পরেও হামাসকে পরাজিত করতে সফল হননি। ইসরায়েলি রাজনৈতিক কর্মী অ্যাডাম গোল্ড ঘোষণা করেছিলেন যে শুধুমাত্র যারা বোকা এবং বাস্তবতা বুঝতে পারে না তারা ইসরায়েলের পরাজয়কে সুন্দর করে দেখানোর চেষ্টা করেন। ৩৩ জিম্মির বিনিময়ে ১৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। গাজা যুদ্ধবিরতি শুরুর সময় জানিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিল কাতার। শনিবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারির এক্সে একটি পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন, চুক্তির পক্ষগুলো এবং মধ্যস্থতাকারীদের সমন্বয় অনুসারে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি শুরুর সময় নির্ধারিত হয়েছে। গাজার স্থানীয় সময় রোববার সকাল 8:30টায় যুদ্ধবিরতি শুরু হবে। বিস্তারিত জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। রোববার সকাল থেকে গাজার যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ৩৩ জিম্মিকে মুক্তি দিবে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। এর বিনিময়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মধ্যে ১৯৭৭ জনকে মুক্তি দিবে দেশটির সরকার। এর মধ্যে বিরতির প্রথম দিন রোববার ৯৫ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। এই ফিলিস্তিনিদের মধ্যে ৬৯ জন নারী, ১৬ জন পুরুষ ও ১০ জন অপ্রাপ্তবয়স্ক। মুক্তির অপেক্ষায় থাকা ৯৫ জনের নামও প্রকাশ করেছে বিচার বিষয়ক মন্ত্রণালয়। আনাদুল এজেন্সি জানিয়েছে, এর বিনিময়ে একই দিন নিজেদের কবজায় থাকা জিম্মিদের মধ্য থেকে ৩ জনকে ছেড়ে দেবে হামাস। এ ৩ জনের নাম ইতোমধ্যে ইসরায়েলের সরকারের কাছে পাঠিয়েছে গোষ্ঠীটি। চুক্তির শর্ত অনুসারে আগামী ৬ সপ্তাহে ৭ দফায় মুক্তি দেওয়া হবে এই ৩৩ ইসরায়েলি জিম্মি এবং ১৯৭৭ জন ফিলিস্তিনিকে। এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর প্রথমবারের মতো বিবৃতি দিয়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস। তিনি বলেছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ যুদ্ধ পরবর্তী গাজার পূর্ণ দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত। শুক্রবার এক প্রেসিডেন্সি বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি আব্বাসের নির্দেশে ফিলিস্তিনি সরকার গাজার পূর্ণ দায়িত্ব গ্রহণের জন্য সব প্রস্তুতি গ্রহণ করেছে। এর মধ্যে থাকবে বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন, মৌলিক পরিষেবা প্রদান, ক্রসিং ব্যবস্থাপনা এবং যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠন। মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স জোর দিয়ে বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহুকে অস্ত্র সরবরাহ করে মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় গণহত্যা ও অপরাধে শরিক হয়েছে।
তিনি আরো বলেছেন, দুঃখজনক বিষয় হলো এখন যে চুক্তিতে তারা সই করেছেন সেটাকে নেতানিয়াহু এবং তার চরমপন্থী মন্ত্রিসভা গত মে মাসে প্রত্যাখ্যান করেছিলেন। মে মাসে এই প্রস্তাব মেনে নিলে 10,000 মানুষের প্রাণ বেঁচে যেত বলে তিনি মন্তব্য করেন। বার্নি স্যান্ডার্স বলেন, গত মে মাসে প্রস্তাবটি উপস্থাপনের পর থেকে 10,000-এর বেশি মানুষ নিহত হয়েছে এবং গাজায় বন্দী ও বেসামরিক নাগরিকদের দুর্ভোগ আরো তীব্র হয়েছে। আমেরিকার এই সিনেটর এর আগেই গাজায় যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, এই চুক্তিটি স্থায়ী রূপ দিতে হবে এবং উভয় পক্ষের যুদ্ধাপরাধীদের জবাবদিহি করতে হবে। বুধবার গাজায় যুদ্ধবিরতি চুক্তি সইয়ের ঘোষণা প্রকাশের পর এক বিবৃতিতে স্যান্ডার্স বলেন, উভয় পক্ষকে চুক্তিটির প্রতি সম্মান দেখাতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি বাস্তবায়ন করতে হবে। বিনা কারণে চলমান হত্যাকাণ্ড বন্ধ করতে হবে, বন্দীদের মুক্তি দিতে হবে। সূত্র পার্স টুডে। ইসরায়েলের অধিকৃত অঞ্চলে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। শনিবার সকালে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইসরায়েলি টিভি চ্যানেল 12 জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার কারণে অধিকৃত তেল আবিব এবং আল কুদস অঞ্চলে সাইরেন বাজানো হয়েছে। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। ইসরায়েলি টিভি চ্যানেল 12-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের সেনাবাহিনী স্বীকার করেছে যে ক্ষেপণাস্ত্রগুলো ইয়েমেন থেকে ছোঁড়া হয়েছে। আর এই হামলার ফলে অধিকৃত কেন্দ্রীয় অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং মানুষজন আশ্রয় কেন্দ্রের দিকে পালানোর সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। এই অবস্থায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়েছে এবং হামলার উৎস সম্পর্কে তদন্ত চালাচ্ছে। এদিকে ইয়েমেন থেকে আরেকটি ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত তেল আবিব এবং এর আশেপাশের এলাকায় সাইরেন বেজে ওঠার খবর পাওয়া গেছে। জায়নিস্ট মিডিয়া জানিয়েছে, শনিবার সকালে এই ক্ষেপণাস্ত্র হামলার কারণে তেল আবিব এবং এর পার্শ্ববর্তী এলাকায় সাইরেন সক্রিয় হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ক্ষেপণাস্ত্র হামলার পর ইহুদি বসতি স্থাপনাকারীরা আতঙ্কিত হয়ে আশ্রয় কেন্দ্রের দিকে পালাচ্ছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এই হামলার প্রতিক্রিয়ায় পদক্ষেপ নিচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সূত্র মেহের নিউজ। টিউলিপের মতো পরিণতি হতে পারে পলাতক হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদের। তথ্য গোপন ও অর্থ আত্মসাতের মতো একের পর এক অভিযোগের চাপে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন যুক্তরাজ্যের সাবেক সিটি মন্ত্রী এবং শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। এবার টিউলিপের মতো পরিণতি হতে পারে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদের। এমনই বিস্ফোরক প্রতিবেদন দ্য প্রিন্টের। বিস্তারিত প্রতিবেদনে। দ্য প্রিন্ট প্রতিবেদনে বলা হয়, অভিযোগ রয়েছে শেখ হাসিনার পদক্ষেপেই যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন সাইমা ওয়াজেদ। আর এসব কারণে এবার পুতুলও চাপের মুখে পড়তে যাচ্ছেন। দ্য প্রিন্টে এক নিবন্ধে লিখেছেন কলকাতা ভিত্তিক সাংবাদিক মন্দীপা ব্যানার্জি। প্রতিবেদনে তিনি বাইবেল থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন, বাবার পাপের দায় ছেলের ওপর পড়ে, তবে এক্ষেত্রে শেখ হাসিনার পাপের দায় পড়েছে তার বোনের মেয়ে টিউলিপের ওপর, যার কারণে টিউলিপ পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এবার এই দায় পড়তে যাচ্ছে তার নিজ মেয়ে পুতুলের ওপর, যিনি 2023 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হয়েছিলেন। টিউলিপের পদত্যাগের পর এবার সবার নজর শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদের ওপর, যিনি 2023 সালের 1 নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। সাংবাদিক মন্দীপা ব্যানার্জি স্বাস্থ্য বিষয়ক জার্নাল ল্যান্সেটের 2023 সালের সেপ্টেম্বরের একটি সম্পাদকীয় প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেছেন, এই প্রতিবেদন পুতুলের প্রার্থিতা নিয়ে প্রশ্ন তুলেছিল। তারা অভিযোগ করেছিল, মনোবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্য নয়। অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে শুধুমাত্র স্বজনপ্রীতির কারণে তিনি মনোনয়ন পেয়েছেন। এমন স্বজনপ্রীতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্রহণযোগ্যতা নষ্ট করবে। এছাড়া 2023 সালে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসও তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এতে বলা হয়, আঞ্চলিক পরিচালক পদের জন্য সাইমা ওয়াজেদ পুতুলের সাথে আরেকজন প্রার্থী ছিলেন নেপালের শম্ভু আচার্য, যিনি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি 30 বছর যাবৎ সেখানে কাজ করেছেন। এছাড়া জনস্বাস্থ্যের ওপর তার পিএইচডি ডিগ্রি রয়েছে। অন্যদিকে সাইমা ওয়াজেদ পুতুল মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করতেন। তার বেশিরভাগ কাজ ছিল অটিজম নিয়ে। দ্য প্রিন্ট বলছে, সকলের দৃষ্টি এখন পুতুলের দিকে। এখন দেখার বিষয় যে পুতুল তার খালাতো বোন টিউলিপের পদাঙ্ক অনুসরণ করতে বাধ্য হন কিনা।
প্রধান সৈয়দ নাঈম কাশেম গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, এই চুক্তি প্রতিরোধ গোষ্ঠীগুলোর স্থিরতার প্রমাণ। নাঈম কাশেম জানান, 2024 সালের মে মাসে প্রস্তাবিত শর্ত থেকে চুক্তির কোনো পরিবর্তন হয়নি। এটি প্রমাণ করে প্রতিরোধ গোষ্ঠীগুলো তাদের দাবি আদায় করতে সক্ষম হয়েছে। অপরদিকে ইসরায়েল তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। হিজবুল্লাহ প্রধান আরও উল্লেখ করেন, লেবাননে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ গাজায় বিজয়ের বড় ভূমিকা রেখেছে। তিনি বলেন, হিজবুল্লাহর লড়াই গাজার প্রতিরোধকে আরও শক্তিশালী করেছে এবং ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করেছে। নাঈম কাশেম সতর্ক করেছেন, ইসরায়েল যেন নভেম্বরে হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে হিজবুল্লাহর ধৈর্য পরীক্ষা করার চেষ্টা না করে। তিনি বলেন, প্রতিরোধ গোষ্ঠীগুলো তাদের অবস্থানে অটল এবং যে কোনো ধরনের আক্রমণের জবাব দিতে প্রস্তুত। গাজার যুদ্ধবিরতি চুক্তি প্রতিরোধ গোষ্ঠীগুলোর অটল অবস্থানের জয় হিসেবে দেখা হচ্ছে। হিজবুল্লাহ প্রধানের মতে, এই লড়াই প্রতিরোধের শক্তি এবং ইসরায়েলের ব্যর্থতার একটি স্পষ্ট উদাহরণ। মেলোনির সামনে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী। বুকে জড়িয়ে ইতালির প্রধানমন্ত্রীকে স্কার্ফ পরিয়ে দিলেন এডি রামা। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, গত বুধবার 48তম জন্মদিন ছিল মেলোনির, আর এ উপলক্ষে তাকে এমন উপহার দিয়েছেন এডি রামা। বিস্তারিত প্রতিবেদনে। আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা জর্জিয়া মেলোনির থেকে বেশ লম্বা, এজন্য এডি হাঁটু গেড়ে মেলানিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এই দুই নেতা আবুধাবিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিটে অংশ নিতে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায় মেলোনি অন্য নেতাদের সঙ্গে হেঁটে আসেন, তখন তার কাছে হাঁটু গেড়ে বসেন এডি রামা। এটি দেখে মেলোনি তার কাছে ছুটে আসেন। এক পর্যায়ে রামা তাকে বুকে জড়িয়ে ধরে জন্মদিনের উপহার প্রদান করেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্কার্ফটি তৈরি করেছেন এক ইতালিয়ান কারিগর, যিনি ইতালি থেকে আলবেনিয়াতে গিয়ে স্থায়ী হয়েছেন। এ দুজনের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও তাদের মধ্যে সম্পর্ক বেশ ভালো। গত বছর আলবেনিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন মেলোনি। এই চুক্তি অনুযায়ী ইতালি সমুদ্র থেকে যেসব অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করবে, তাদের কিছু অংশকে আলবেনিয়ার বন্দিশালায় পাঠানো হবে। যদিও আইনি জটিলতার কারণে এটি স্থবির হয়ে আছে, তবে তারা দুজন যে বড় ইস্যুগুলো নিয়ে একসঙ্গে কাজ করতে চান, সেটির বড় উদাহরণ হলো এই চুক্তি। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হামাসের কাছে পরাজয়ের কথা স্বীকার করলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। 33 জিম্মির বিনিময়ে 1977 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি শুরুর সময় জানিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিল কাতার। নেতানিয়াহুকে অস্ত্র সরবরাহ করে গণহত্যায় শামিল হয়েছে আমেরিকা। গাজায় যুদ্ধবিরতি নিয়ে বোমা ফাটালেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। হুথিদের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বিমানবন্দর বন্ধ ঘোষণা। টিউলিপের মতো পরিণত হতে পারে পলাতক হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদের, দ্য প্রিন্টের বিস্ফোরক প্রতিবেদন। এবারে গাজায় যুদ্ধবিরতি নিয়ে মুখ খুললেন হিজবুল্লাহ প্রধান। মেলোনির সামনে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী। বুকে জড়িয়ে ইতালির প্রধানমন্ত্রীকে স্কার্ফ পরিয়ে দিলেন এডি রামা। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।